अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज जिस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं उसका टाइटल है जी रमना पार्क, अ प्लेस वेयर ढाका ब्रीड्स। बहुत खूबसूरत टाइटल है और पार्क की यहाँ पे बात हो रही है तो डेफिनेटली देखने लायक जगह होगी। देखते हैं, पहले इसकी खूबसूरती को जानते हैं, उसके बाद करते हैं डिस्कशन। चलिए से पहले वीडियो को स्टार्ट करें। चैनल पे नहीं तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हाँ, मैं आपके रिएक्टिंग नेबर्स। चलिए जी, वीडियो को स्टार्ट करते हैं। 3 2 1 एंड गो। যে কোনো মেগা শহরের মতো ঢাকা শহরেরও একটা চিরন্তন অভ্যাস আছে। সে মানুষকে দৌড়াতে শেখায় কিংবা বাধ্য করে, সময়ের পেছনে, টাকার পেছনে আর স্বপ্নের পেছনে। কিন্তু এই শহরটার ঠিক হৃৎপিণ্ড বরাবর এমন একটা জায়গা আছে যেখানে এই শহর নিজেই যেন থমকে দাঁড়ায়, যেখানে সময় ধীরে চলে আর কোনো প্রশ্ন না করেই সবাইকে একটু জায়গা করে দেয় নিজের মতো করে বাঁচার জন্য। হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে জায়গাটাতে বসে আছি এই জায়গাটা অ্যাকচুয়ালি 1908 সালে ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে সর্বপ্রথম ডিজাইন করা হয়। একজন ব্রিটিশ স্থপতি আর.এল. প্রাউডলক নামের একজন লোক এই রমনা পার্কের ডিজাইন করেন এবং পরবর্তী প্রায় 40 বছর যাবৎ এই রমনা পার্কের বিভিন্ন রেনোভেশন অ্যান্ড সাজসজ্জার কাজ করা হয় অ্যান্ড ফাইনালি 1949 সালে এটা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এবং আজকে প্রায় 100 বছর পরে 2026 সালে এসেও কিন্তু আমরা এই রমনা পার্কের সুফল ভোগ করতেছি ঢাকাবাসী। অ্যান্ড শুধু সুফল ভোগ করা বললে ভুল হবে, এটা ঢাকার একটা প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। ঢাকা শহরে যেই 3-4টা গ্রিন জোন আছে তার ভিতরে এই রমনা পার্ক কিন্তু অন্যতম। আমি গত পর্বে আপনাদেরকে দেখাইছিলাম বোটানিক্যাল গার্ডেন, যেটা ঢাকা শহরের সবচেয়ে বড় গ্রিন জোন, এবং তারপরেই কিন্তু হচ্ছে রমনা পার্ক। সো আজকে আমরা রমনা পার্কে একটা ডিপ ডাইভ করব। এখানে আপনি কেন আসবেন, রমনা পার্কে কি কি অ্যাক্টিভিটি আছে এবং কোন সিজনে আসলে বেস্ট রমনা পার্ক দেখতে পারবেন সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। একটু খেয়াল করে দেখলে দেখবেন মাত্র কয়েক কদম দূরেই আছে মানুষের ব্যস্ততা, গাড়ির ধোঁয়া, বিকট হর্নের শব্দদূষণ। কিন্তু এই একটা দেয়ালের ব্যবধানে সবকিছু কেমন যেন নাটকীয়ভাবে পরিবর্তন হয়ে গেল। এই পার্কের গেট দিয়ে আপনি প্রবেশ করা মাত্রই আপনার মনে হবে কেউ যেন হুট করে শহরের ভলিউমটা কমিয়ে দিল। বাতাসে অক্সিজেন লেভেল বেড়ে গেল আর সবার ব্যস্ততা হাওয়ায় মিলিয়ে গেল মুহূর্তেই। রমনা পার্ক ঢাকা শহরের সবচেয়ে সুন্দর জায়গা, এটা নিয়ে কোনো বিতর্ক করার সুযোগ নেই। বিশেষ করে নতুন সংস্কারের পরে এই জায়গাটা আরো সুন্দর দেখাচ্ছে। পার্কে প্রবেশ করে একটু হাঁটলেই দেখা মিলবে সবুজ জলের এই সুন্দর লেকটি। লেকের ধারে এই ওয়াকওয়েটা বর্তমানে রমনা পার্কের মূল আকর্ষণ বলা যায়। আর হওয়ারই কথা, কারণ এই ওয়াকওয়েটা খুবই ফটোজেনিক, তাই এখানে ছবি তোলার ব্যস্ততা সবসময় লেগেই থাকে। লেকের উপর দিয়ে এই ওয়াকওয়েতে হাঁটতে বেশ ভালোই লাগে। আমার সবচেয়ে ভালো লেগেছে এই ওয়াকওয়েটার ডিজাইন। সাধারণত এই ধরনের পার্কে যে কোনো স্ট্রাকচারে জমকালো রং দেওয়া হয়, কিন্তু এটা তার ব্যতিক্রম। এই ওয়াকওয়েতে কংক্রিটের বদলে কাঠের পাটাতন ব্যবহার করা হয়েছে, যা খুবই অ্যাস্থেটিক একটা ভাইব দিচ্ছে, এবং মার্জিত একটা ডার্ক কালার ব্যবহার হয়েছে, যা ভালো লাগছে দেখতে। বর্ষায় লেকের সবুজ পানি এখান থেকে দেখতে খুবই আই সুদিং লাগছে। এখন আপনি চাইলে এই লেকে বোট রাইডিংও করতে পারেন। এই স্বচ্ছ সবুজ পানিতে বোট রাইডিংটা সত্যিই খুব এনজয় করার মতো। আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে আমি এই বোট রাইডটা অবশ্যই রেকমেন্ড করব। এখানে একটা টেম্পোরারি ঘাট আছে যেখান থেকে আপনি ঘন্টা হিসেবে বোট ভাড়া করতে পারবেন। ছোট বড় অনেক ধরনের বোট আপনি পেয়ে যাবেন। আপনি আপনার মন মতো একটা বোট নিতে পারেন। সাধারণত 300 থেকে 500 টাকা ঘন্টা প্রতি বোট ভাড়া নিবে। এটা আমার মতো একটা গুড ডিল। আর এই লেকটা যেহেতু একটু বেশ বড় সড়ো, তাই মোটামুটি অনেক দূর পর্যন্ত আপনি রাইড করতে পারবেন। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে রিসেন্টলি যেই কয়টা জায়গায় আমি গিয়েছি তার প্রত্যেকটি জায়গায় আমি বৃষ্টির দেখা পেয়েছি, আর আজকেও তার ব্যতিক্রম হয়নি। আমি এখানে আসার একটু পরেই বৃষ্টি শুরু হয়েছে, আর লেকের স্বচ্ছ পানির উপর বৃষ্টি দেখতে এত শান্তি লাগছে যা বলে বোঝানো যাবে না। এই আবহাওয়া এখানে বোট রাইডিং এর লোভ সামলানো খুবই মুশকিল। আমি অনেকক্ষণ ধরে এখানে বৃষ্টি আর একটা পানকৌড়ির শিকার ধরা দেখছিলাম। পানকৌড়িটা বারবার ডুব দিয়ে মাছ ধরার চেষ্টা করছিল সম্ভবত। শেষ পর্যন্ত সফল হলো কিনা জানি না, কারণ সে একটা ডুব দেওয়ার পরে কোথায় চলে গেল আমি আর নিজেও খুঁজে পেলাম না। এই জায়গাটা এতই সুন্দর যে চাইলে আপনি সারাটা দিনই এখানে কাটিয়ে দিতে পারবেন, কিন্তু আমি আজকে পুরো পার্কটাই আপনাদেরকে দেখাতে চাই, তাই হাঁটতে শুরু করলাম পার্কের আরও গভীরে। রমনা পার্কে আমার জানা মতে মোট 5 থেকে 7টি গেট আছে। আপনি যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারেন।
আর এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যেই আপনি এই সুন্দর পার্কটি এক্সপ্লোর করতে পারেন। মৎস্য ভবন গেট দিয়ে আপনি প্রবেশ করলে একটু সামনে গেলেই পেয়ে যাবেন বোটের অস্থায়ী একটা ঘাট, আর তারপরেই আছে বাচ্চাদের জন্য একটা শিশু পার্ক। अच्छा बच्चों के শিশু लिए পার্কে যদিও খুব বেশি অ্যাক্টিভিটি করার অপশন নেই, তবে তারপরেও কিছুটা সময় বাচ্চাদের এখানে ভালোই কাটবে। দোলনা, স্লাইডের মতো বেসিক কিছু ইনস্ট্রুমেন্ট এখানে আছে কেবল। রমনা পার্কে আমার সবচেয়ে ভালো লেগেছে শতবর্ষী বেশ কিছু প্রকাণ্ড গাছ, যা এই জায়গার ইতিহাসের সাক্ষী হয়ে নীরবে দাঁড়িয়ে আছে। এই গাছগুলো কতটা বিশাল আর আপনার অস্তিত্ব কতটা ক্ষুদ্র, সেটা আপনি এমন একটা গাছের নিচে দাঁড়ালেই বুঝতে পারবেন। আমি এখন দাঁড়ায় আছি রমনার সেই ঐতিহাসিক জায়গা রমনা বটমূলে, যেখানে পহেলা বৈশাখ, 16 ডিসেম্বর সহ বিভিন্ন দিনে হচ্ছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দেখতেই পাচ্ছেন আমার পেছনে বিশাল সেই গাছটা। এইটার ডালপালাগুলো এত বিস্তৃত যে কয়েকটা ডাল এত বেড়ে গেছে, যেগুলোকে হচ্ছে আলাদা করে 2-3টা সাপোর্ট দেওয়া লাগছে, না হলে হয়তো এগুলো পড়ে যেত। অ্যান্ড আজকের ওয়েদারটা বিশেষ করে এত মিস্টিরিয়াস একটা ওয়েদার, আকাশে হচ্ছে ঘন কালো মেঘ, অ্যান্ড এর ভিতরে রমনা পার্ক আজকে আসলে অন্যান্য দিনের চেয়ে বেশি এনজয় করতেছি। রমনা পার্কে আমার জানা মতে মোট 213 প্রজাতির উদ্ভিদ রয়েছে, যার মধ্যে ফলজ, বনজ, ঔষধি সব ধরনের গাছই পাবেন। এই পার্কে আপনি প্রায় সব শ্রেণী পেশার মানুষের আনাগোনা দেখতে পাবেন। এক একজন আসে এক এক কারণে। কেউ আসে শরীরকে সুস্থ রাখতে ব্যায়াম করার জন্য, কেউ আসে মনকে একটু প্রশান্তি দিতে, কেউ আসে একা কিছুটা সময় কাটাতে, আবার কেউ আসে প্রিয় মানুষের সাথে একসাথে কিছু স্মৃতি জমিয়ে রাখতে। हिस्ट्री भी तो देखो। এই একই পথে হাজারো মানুষ হাঁটে, কিন্তু প্রত্যেকের গল্পই আলাদা। মাত্রই আপনার পাশ দিয়ে যে মানুষটা হেঁটে গেল, সে হয়তো জীবনের সবচেয়ে কঠিন সময়টা পার করছে, আবার কেউ হয়তো তার জীবনের সবচেয়ে সুন্দর দিনটা উদযাপন করছে আজকে। রমনা কাউকে প্রশ্ন করে না, শুধু সবাইকে একটু জায়গা করে দেয় নিজের মতো করে বাঁচার জন্য। প্রকৃতির এই নীরবতাই তার সবচেয়ে সুন্দর ব্যাপার। कंक्रीट के बेंचेस बने हैं। রমনা পার্কে সূর্যের আলো যখন পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ে, মনে হয় প্রকৃতি তার নিজের হাতেই নিজের ছবি আঁকছে। প্রতিটা সকাল এখানে নতুন একটা ক্যানভাস, আর প্রতিটা বিকেল একটা নতুন রং নিয়ে আসে। রমনা পার্ক দেখতে কেমন লাগবে সেটা অবশ্য নির্ভর করে আপনি কোন ঋতুতে এখানে আসছেন তার উপরে। শহরে তো ঋতু পরিবর্তন তেমন একটা বোঝা যায় না বললেই চলে। ঋতু বলতে গ্রীষ্ম, বর্ষা আর শীতকালটাই আমরা বুঝি, কিন্তু রমনায় শরৎ, হেমন্ত আর বসন্তও আসে। এক এক ঋতুতে এই পার্কটি এক এক রূপ ধারণ করে। আজকে আমরা দেখতে পাচ্ছি বর্ষার সবুজ রমনা। আপনি যখন পাখির চোখে উপর থেকে রমনা পার্ক দেখবেন, তখন বুঝতে পারবেন এই কংক্রিটের শহরে একটা রমনা পার্ক কতটা দরকার ছিল। একদিকে শহরের অতি ব্যস্ত জীবন, আর একদিকে সবুজে ঘেরা এই ধীর গতিতে চলা রমনা। ঢাকা শহরে রমনার মতো আর 5 থেকে 7টা গ্রিন জোন যদি থাকতো, তাহলে এই শহরটা অনেকটাই বাসযোগ্য হয়ে যেত। আপনি রমনা পার্কে যত গভীরে যাবেন ততই মুগ্ধ হবেন। কত রকমের রং বেরঙের উদ্ভিদ এখানে আছে তার কোনো হিসেব নেই। যেদিকে তাকাবেন সেদিকেই কিছু না কিছু একটা আপনাকে মুগ্ধ করবে। এই পার্কের প্রত্যেকটা ওয়াকওয়ে এত স্মুথ, যেখানে হাঁটতে শুরু করলে সময় কিভাবে চলে যাবে আপনি টেরই পাবেন না। আর যদি হাঁটতে হাঁটতে একটু ক্লান্তি চলে আসে, তাহলে এখানে বিশ্রামের জন্য অনেক জায়গা পেয়ে যাবেন। অল্প কিছু দূরত্ব পর পরই এখানে বসার জন্য সুন্দর ব্যবস্থা আছে। বসার জায়গাগুলো এতই পিসফুল যে আপনার শরীরে ক্লান্তি থাকলে এক নিমেষেই ঘুমিয়ে পড়তে পারেন। তাছাড়া পার্কে বৃষ্টি এবং রোদ থেকে বাঁচতে বেশ কিছু ছাউনি আছে। যদিও প্রয়োজনের তুলনায় ছাউনিগুলো কম, তবে নতুন কিছু ছাউনির কাজ চলমান আছে, যেগুলোর কাজ শেষ হলে পর্যাপ্ত ছাউনির ব্যবস্থা হয়ে যাবে। রমনা পার্কে একটা রেস্টুরেন্টও আছে, যেখানে আপনি মোটামুটি সব ধরনের খাবার পেয়ে যাবেন। আর এই রেস্টুরেন্টের লোকেশনটাও খুব সুন্দর। রেস্টুরেন্টের আউটডোরে লেকের পাশে বসে বৃষ্টি দেখতে দেখতে এক কাপ কফি এনজয় করতে পারেন চাইলে। দর্শনার্থীদের জন্য একটা ভালো ব্যাপার হচ্ছে রমনা পার্কের ওয়াশরুমগুলো আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। খুব নিট অ্যান্ড ক্লিন দেখলাম আজকে। পাবলিক টয়লেটের অবস্থা বাংলাদেশের প্রায় সব জায়গায় খুবই বাজে, কিন্তু এখানকার পরিবেশটা দেখে আজকে আমার বেশ ভালো লাগলো। রমনা পার্কে ব্যায়াম করার জন্য অনেকগুলো জায়গা রয়েছে, যেখানে ব্যায়াম করার জন্য বেসিক কিছু ইকুইপমেন্ট ইনস্টল করা আছে। রমনা পার্কে সকালে অনেকেই আসে নিজেকে ফিট রাখতে। সকালবেলার পরিবেশ এখানে আরও সুন্দর। ভোরবেলা এখানে কিছুক্ষণ সময় কাটালে অনেকটাই প্রফুল্ল থাকা যায় সারাদিন। আমার কাছে খুব ভোরে এমন একটা জায়গায় সময় কাটানো এক ধরনের বিলাসিতা, যেই বিলাসিতাটা কোনো খরচ ছাড়াই করা যায়। আমার মনে হয় ফ্রিতে এই বিলাসিতা আমাদের প্রত্যেকেরই করা উচিত। রমনা পার্কের এই বিশাল বিশাল গাছগুলো দেখলে আমার একটা কথাই মনে হয় যে কত শত ঘটনার সাক্ষী এই গাছগুলো, কত চড়াই উতরাই পেরিয়ে একদম নীরবে দাঁড়িয়ে আছে এখনো। প্রকৃতির সৌন্দর্য এখানেই যে সে কখনো নিজেকে প্রমাণ করার চেষ্টা করে না, তার অস্তিত্বই যেন তার প্রমাণ।
সত্যি কথা বলতে রমনা পার্কে আমি এর আগেও বহুবার এসেছি, কিন্তু আজকের মতো এত গভীরভাবে রমনা পার্ক দেখিনি কখনো। আজকে আমি এই পার্কের প্রায় সমস্ত রাস্তা ধরে হেঁটেছি। এতটা পথ হেঁটে একটু ক্লান্তি লাগছে একথা সত্যি, কিন্তু একটু বোরিং লাগছে না। হাঁটতে হাঁটতে দেখা পেলাম এই প্রকাণ্ড বট গাছটার। দেখুন কি ভৌতিক একটা আবহ। এই একটা গাছ অনেকটা জায়গা জুড়ে আছে। দেখতেই কেমন গা ছমছম করছে, মনে হচ্ছিল আমি কোনো বিশাল বনের মধ্যে ঢুকে গেছি। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু আপনি প্রচুর কাঠবিড়ালি দেখতে পাবেন। কাঠবিড়ালির এদিক সেদিক দৌড়ঝাঁপ দেখতে আমার বেশ ভালোই লাগে। আসলে আমরা যারা শহরে থাকি তাদের পশু পাখির সাথে কোনো বন্ডিং থাকে না। কুকুর আর কাক ছাড়া এই শহরে আর কোনো প্রাণী তো দেখাই যায় না এখন। তাই এমন কিছু প্রাণী দেখলে প্রকৃতির সাথে একটা সখ্যতা অনুভূত হয়, যেটা আমাকে বেশ প্রশান্তি দেয়। পুরো পার্কটা খুব ভালো মতো দেখার পর আমি আবার চলে আসলাম লেকের পাশে সেই ওয়াকওয়েতে। শেষ বিকেলটা এখানেই কাটালাম, আর মনে মনে ভাবছিলাম জীবনের আরেকটা সুন্দর দিনের সমাপ্তি হতে যাচ্ছে। এরকম একটা দিন করেই কিন্তু একদিন আমরা জীবনের শেষ দিনটাতে পৌঁছে যাব। তাই যতটা সম্ভব সুন্দর দিন কাটানোর চেষ্টা করি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর আপনাদের হাতে সময় না থাকলেও একদিন হুটহাট প্ল্যান করে চলে আসতে পারেন এই জায়গাটায়। প্রকৃতি ভালো লাগলে আপনার এই জায়গাটা অবশ্যই ভালো লাগবে। ঢাকা এবং এর আশপাশে আপনার পছন্দের জায়গা কোনটি সেটাও জানাতে পারেন কমেন্ট করে। তাহলে হয়তো আমিও একদিন সুযোগ পাবো সেই জায়গাগুলো ঘুরে দেখার। माशाल्लाह बहुत अच्छी वीडियो थी, बहुत मज़ा आया हमें रमना पार्क देख के। और एक चीज़ जो हम लोगों ने फिगर आउट की वो हमें समझ आ गई कि भाई जब भी हम ढाका के ड्रोन विजुअल्स देखते हाँ हैं जी। तो जो हमें बीच में सेंटर में ग्रीनरी नज़र आ रही होती है जिसको हम डेंस फॉरेस्ट कहते हैं, वो बेसिकली रमना वो पार्क रमना बिल्कुल पार्क ऐसा था। ही। और और- आप देखिए इस कदर खूबसूरत जगह और बिल्कुल उन्होंने इसको फॉरेस्ट की तरह डेंस बनाया है। हाँ, हाँ, बिल्कुल। तभी तो इसको लंग्स ऑफ ढाका भी जी, कहते हैं। Exactly, बिल्कुल yeah. ऐसे ही है। मतलब आप ये देखो कि कितना खूबसूरत बना हुआ है कि साइड पे कंक्रीट जंगल आपको नजर आ रहा हाँ है जी। और सेंटर में ये ग्रीनरी है। और मजे की बात है कि इसके सेंटर में जो लेक है ना वो भी बहुत ज्यादा खूबसूरत खूबसूरत वो है। लेक भी और उसके साइड पे जो वो ब्रिज बना हुआ है, जो पाथवे है, वो जो बनाया लेक, है। वो हाँ, साइड हाँ, बहुत ज्यादा खूबसूरत लग रहा वो है। बड़ा अच्छा लगता है। और आप देखो कि इसके अंदर बच्चों के लिए अलग उन्होंने एक प्ले एरिया बनाया हुआ हाँ है, जी। जिम अलग बनाया हुआ है, बिल्कुल। रेस्टोरेंट प्रॉपर बना हुआ है सही अंदर। है। रेस्टोरेंट है, वॉशरूम्स हैं और एक्सरसाइज करने के लिए जिस तरह से बड़े पार्क्स के अंदर हमारे यहाँ पे Fully होता है, developed। उसी तरह से बिल्कुल। उसको भी डेवलप और किया गया है। बारिश जैसे से हो रही थी और उसके ओहो, विजुअल्स जो हो, दिखाए गए वो बहुत बहुत ज्यादा अच्छे। खूबसूरत लग बहुत रहे ज्यादा थे। खूबसूरत थे। और सबसे अच्छी बात यह है कि भाई उधर बारिश हम देख रहे थे, इधर भी बारिश हो रही थी। और जिस तरह के पेड़ हमें दिखाए गए हैं यहाँ पे वो बहुत इतने ज्यादा पुराने पुराने। मतलब नजर आ रहा है कि वो किस कदर बिल्कुल। एजेड है। हाँ। जैद आप देखो ना उसकी हिस्ट्री कितनी पुरानी है। और थोड़ा सा हिस्ट्री को अच्छे से समझने के लिए हमने उसको थोड़ा सा स्टडी भी किया। हाँ जी। और फिर हमें ये पता चला कि भाई 68.50 एकड़ पे ये फैला हुआ है, इतना बड़ा पार्क है। ऐसा ही है। और इसको रमना पार्क बनाने के लिए ब्रिटिश बोटेनिकल एक्सपर्ट को बुलाया गया था और 1908 में इसकी हाँ। डेवलपमेंट का काम स्टार्ट जी। किया और फुली डिजाइन ये हुआ 1949 में आ गया। 49 बिल्कुल। बिल्कुल है। और उसके साथ साथ फिर आप ये देखो कि यहाँ पे उन्होंने बताया ना कि ओपन स्पेसेस जो ओपन हैं स्पेसेस इतनी सारी उन्होंने कहा है, काफी सारी एग्जीबिशंस यहाँ पे होती हैं। स्पेशली पोहेला पोशाक की जो सबसे बड़ी गैदरिंग होती है वो वो भी यहीं यहाँ पे पे होती यहीं पे है। होती है। और एक और बड़े मजे की चीज है, 1960s के अंदर जब क्वीन एलिजाबेथ सेकंड आई ढाका में, हाँ जी। तो उनका ग्रैंड रिसेप्शन किया गया था इसी जगह के ऊपर। वाह। अच्छा, इसके बाद थोड़ी सी ना मैंने ट्रीज की थोड़ी रिसर्च की थी। वैसे तो बहुत से दरख्त हैं यहाँ पे, 200 प्लस टाइप्स के, जी। ठीक है। 71 टाइप्स की जो स्पीशीज हैं फ्लावर्स की हैं यहाँ पे, 36 स्पीशीज ऑफ फ्रूट ट्रीज हैं और 33 स्पीशीज ऑफ मेडिसिनल प्लांट्स हैं यहाँ पे और 41 स्पीशीज ऑफ फॉरेस्ट ट्री प्लांट्स हैं यहाँ पे। अच्छा। और इसके अलावा पता नहीं क्या क्या कुछ है यहाँ पे। लेकिन आप ये देखो कि हमने देखा कि फैमिलीज वहाँ पे आ रही हैं, लोग वहाँ पे आते हैं, बिल्कुल। टाइम स्पेंड करते हैं, इंजॉय कर रहे हैं, बोटिंग कर रहे हैं यार। Boating कर रहे हैं, वो हाँ, बड़ा ऐसा ही जबरदस्त है। लगा। 300 से 500 टका उन्होंने कहा कि लगते हैं, लेकिन वो मेरा ख्याल है वर्थ इट है। लोग इंजॉय करते हैं, 1 घंटा आप आराम से बोट वगैरह चलाओ, लेकिन फैमिली के साथ चलाओ, बहुत ज़रूरी है क्योंकि मेरा एक्सपीरियंस अच्छा नहीं रहा था। तो बहरहाल बहुत ज़बरदस्त वीडियो है, हाँ बहुत जी। इंजॉय किया। बाकी आप बताएं आपका एक्सपीरियंस कैसा है? अगर आप ढाका से हमें देख रहे हैं तो थोड़ा सा अपना एक्सपीरियंस भी हमें बताइएगा। वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा, ज़रूर बताइए। अगर अच्छा लगा वीडियो को लाइक, चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में। अपना बहुत ख्याल रखिएगा।